ইংরেজিতে একটা কথা আছে, ইনভেস্ট ইন ইয়োরসেলফ। কথাটা প্রচণ্ড রকমের সত্যি। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, এর উপরে আর কোনো কিছু নেই। নিজেই নিজের ফার্স্ট প্রায়োরিটি হন। নো ওয়ান ক্যান বিট ইউ। লাইফে অনেক মানুষ আসবে যাবে, নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে কারো উপস্থিতি কিংবা অনুপস্থিতি যেন জীবনে কোনো প্রভাব ফেলতে না পারে। নিজেকে ভালো রাখতে একটু স্বার্থপর হওয়া খারাপ না। লেখা সেতু শুনছ, কণ্ঠে সালমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আমার বারান্দা বাগান বাদ আজকে ছাদ বাগান থেকে আপনাদের সাথে গল্প করা শুরু করেছি। বিভিন্ন বাসার বিভিন্ন ভাইয়া এবং ভাবিরা মিলে ছাদ বাগানে বেশ সবজি লাগিয়েছে, ফুল টুকটাক ভালোই ফুটেছে, কিন্তু ঝরা পাতা আর হলুদ হয়ে যাওয়া পাতার অভাব নেই। শীতের প্রভাবে গাছগুলো যেন নুয়ে আছে। তার মধ্যে যে দু চারটা ফুল, আলহামদুলিল্লাহ, খারাপ না। এইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পারাটা আমার কাছে অনেক আনন্দের। বলুন তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের সবার দোয়ায় আমি, আমার পরিবার, আমার ইউনি সোনা, আমরা সবাই অনেক ভালো আছি। আমি যখন কথা বলা শুরু করেছি 9:30, আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে 9টায়। ওকে স্কুলে দিয়ে সবজি বাজার করে বাসায় রেখে আমি ছাদে চলে গিয়েছিলাম। দেখি ইউনি এই জায়গাটায় বসে বসে রোদ পোহাচ্ছে। বললাম, তোমাকে তাহলে আরেকটু কম্বল মুড়ি দিয়ে দিই, তুমি একটু আরাম করে রোদ পোহাও। তাতে দেখছি না, সে ইগোসেন্ট্রিক হয়ে গেল। আমি তার গায়ে যে জায়গায় ধরছি সে জায়গায় সে চেটে চেটে পরিষ্কার করছে। কত বড় অপমান! এই অপমান তো সহ্য করা যায় না। এক্ষুনি গায়ের থেকে কম্বলটা সরিয়ে দিয়ে বললাম, ভাগ এখান থেকে, আমি এখন আমার বিছানা গোছাবো। সেসবও সে পাত্তা দিচ্ছে না, সে তার মতন করে আছে। তার সাথে এখানে শুয়ে শুয়ে বেশ দুষ্টুমি হচ্ছিল। সে কিন্তু আমাকে অল্প অল্প করে কামড়ও দিয়ে দিচ্ছে, আমার হাতের মধ্যে মাথা রাখছে, আবার উঠে বসছে। এরকম খেলাধুলা বেশ কিছুক্ষণ হলো। তারপর ঘরদুয়ার গুছিয়ে আমি জলদি চলে এসেছি কিচেনে। আজকে একটু রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে আমার বাসার নিচে যে মেলাটা বসে সে মেলাটায় একটু যাব। খুব বেশিক্ষণ হাতে সময় নেই, যেহেতু রান্নাটা একটু দেরিতেই শুরু করেছি, 10:30 হয়ে গেছে। তো তাড়াহুড়া করেই আমি ভাবছি একটু রান্নাটা শেষ করে আপনাদের নিয়ে একটা ঘুরুন্টি দিয়ে আসবো নিচের মাঠের মেলা থেকে। এখানে কী রান্না হচ্ছে? বাঁধাকপি দিয়ে চিংড়ি একটা ভাজি করছি। এটা আমি ভুটানেও প্রচুর করতাম। এটা আমার ছোটো মেয়ের ভীষণ পছন্দের একটা খাবার। তো ভাবলাম আজকে অনেক দিন পর একটু এটা তৈরি করি, হয়তো আমার মেয়েটা খুব খুশি হবে। একে পরীক্ষার চাপ, তার উপর সিজন চেঞ্জ, একটু ঠান্ডা লেগে আছে, খাওয়া নিয়ে খুব বেশি ডিস্টার্ব করছে। আমার যে মেয়ে মুরগি ছাড়া কোনো কিছু খায় না, সে মেয়ে এখন মুরগিও মুখে তুলছে না। জানি না কি হয়েছে তার। চিংড়ি দিয়ে বাঁধাকপির ভাজিটা হতে হতেই এদিকে একটু মুরগি বসিয়ে দেওয়ার কথা ভাবলাম। যেহেতু বললাম যে আপনাদেরকে নিয়ে একটু ঘুরুন্টি দিতে নিচে যাব, তো সেই জন্যই ভাবছি দুই চুলা একসাথে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলি। আজকে রান্নাবাড়ি করতে করতে আমি একটু মোহাম্মদপুরের ঘটনাটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। যেহেতু আমি নিজেও থাকি এরকম একটা এরিয়াতে, আমি ধানমন্ডি, মোহাম্মদপুর, লালমাটিয়া এইসব রিজনেই থাকি। যেহেতু আমার নিজেরও বসবাস এই এরিয়াতে, বর্তমানে গত 2 দিন ধরে যে ঘটনাটা খুব বেশি সবার মনের মধ্যে আশঙ্কা সৃষ্টি করেছে, সেটা নিয়েই দুটো কথা বলতে চাই। দেখুন, ঢাকায় আমরা যারা থাকি এবং যারা একজন হেল্পিং হ্যান্ড এফোর্ড করার ক্ষমতা রাখি, মোটামুটি সবাই কিন্তু চেষ্টা করি একজন ভালো হেল্পিং হ্যান্ড আমাদের মাঝে আসুক। তো তাদের আবার বিভিন্ন রকম ফের আছে। কেউ কাজ কম পারে, কেউ ভালো কাজ পারে কিন্তু আসে না, কেউ ফাঁকি দেয় কিন্তু যতটুকু কাজ করে বেশ ভালো কাজ করে। এরকম বহু কিছু আছে। আমরা ইভেন আমার চ্যানেলেই বহু ভিডিও পাওয়া যাবে খালা বৃত্তান্ত নিয়ে। কিন্তু রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গেছে, এটা না একেবারে ভয় ধরিয়ে দিয়েছে। আমি জানি না আপনারা নিউজটা কতটুকু জানেন কিংবা কে কতটুকু জেনেছেন। এতক্ষণে তো অলরেডি সবারই এই নিউজটা চলে গিয়েছে যে একজন গৃহপরিচালিকা কর্তৃক একজন বাসার একজন মা এবং মেয়ে দুজনের মৃত্যু হয়েছে। 4 দিনের পরিচয়ে
সে এ বাসায় ছিল, মানে সে যখন এসেছে 4 দিন কাজ করেছে, তার মধ্যে সে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে। পুলিশ পুরো জিনিসটাই দেখছে। আমার এখানে যে জায়গাটায় কনসার্ন সেটা হচ্ছে আমরা বুঝবো কীভাবে কে ভালো কে খারাপ। মানুষের মুখ দেখে তো আর মানুষের ভেতরটা বোঝা যায় না। যদি যেত তাহলে অনেক মানুষরূপী অমানুষকে আমরা দেখতে পারতাম, চিনতে পারতাম, সাবধান হতে পারতাম। কিন্তু সেটা তো সম্ভব না। এই ভদ্রমহিলা কি জেনে বুঝে এই কাজের মেয়েকে রেখেছিল? হয়তোবা তার মৃত্যু এভাবেই তার কাছে এসেছে, কিন্তু এরকম মৃত্যু আমাদের কারো কাম্য নয়। ঘরের মধ্যে আমি এবং আমার বড় মেয়ে অধিকাংশ সময় থাকি। আমার ছোট মেয়ে স্কুল করে, আমার হাজব্যান্ড ভোর সকাল 7:30টায় বের হয়ে যায় তার নিজের কাজে। তো দেখা যায় এরকম সময় আমরা যখন বাসায় থাকি, দুজন খালা আসে। আমার একজন খালা এসে রান্নার জোগাড় দিচ্ছে, টেবিলে নাস্তা দিচ্ছে, কাজ করছে। আর 1টার দিকে আরেকজন খালা আসে, 12:30 1টার দিকে আরেকজন খালা আসে, যে এসে ঘর ঝাড়ামোছা করছে, বাথরুম ধুয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি যে 2জন খালা পেয়েছি, ভালো খালা পেয়েছি। তারা এই বাসায় একেকজন 5 বছর 10 বছর করে কাজ করেছে। এই বিল্ডিংয়েই তারা কাজ করেছে। আমার দারোয়ানরা তাদেরকে দুজনকে খুব ভালো করে চিনে। আমার ম্যানেজার তাদেরকে খুব ভালো করে চিনে। তাদের আইডি কার্ড এবং তাদের জন্ম নিবন্ধন ম্যানেজারের কাছে জমা রাখা আছে। তো যেই কারণে আমি হয়তোবা হাঁপ ছেড়ে বাঁচছি, কিন্তু অন্যদের কী অবস্থা সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা যখন বাসা চেঞ্জ করে নতুন একটা এলাকায় যাই, সেখানে যেয়ে আমরা প্রথম কাজের লোকটা কার কাছে চাই? নিচে দারোয়ানের কাছে চাই, কিংবা ম্যানেজারের কাছে চাই। তো তারাও তো চেষ্টা করে একজন ভালো কাউকে দেয়ার। আবার কখনো কখনো এইভাবে রাস্তা থেকে র্যান্ডম অনেককে তুলে নেয়। তো এমন একটা পরিস্থিতি, কাজের লোক ছাড়াও আমাদের চলা সম্ভব হচ্ছে না। কাজের লোক নিয়ে চলাটাও এখন ভয়ঙ্কর হয়ে গেছে। আমি একটা লেখা পড়লাম ফেসবুকে, যে একজন বলেছে সে তার হেল্পিং হ্যান্ডকে আসতে নিষেধ করে দিয়েছে কারণ সে ট্রমাটাইজ হয়ে গিয়েছে। খুব স্বাভাবিক, এরকম একটা ঘটনায় ট্রমাটাইজ হওয়াটাই স্বাভাবিক। আসলে আমাদের কি করার আছে? আমরা না একটার সাথে একটা জিনিস এমনভাবে রিলেটেড, যে কোথা থেকে এই জিনিসের সলভ বের করব সেটা নিয়ে ভাবতে গেলেও অনেক দূর ভাবতে হয়, কিংবা সলিউশন খুঁজে বের করতে গেলেও অনেক ঝামেলার মধ্যে দিয়ে একটা সলিউশন কোনো রকমে বের হয়ে আসে। এই আমি সালমাই যখন বিদেশে ছিলাম, আমি কিন্তু কাজের লোকের উপর ডিপেন্ডেন্ট ছিলাম না। আমি আমার নিজের কাজ সব করতে পারতাম। তাহলে আমি সালমা দেশে এসে কেন পারছি না? আমার কেন দুটো হেল্পিং হ্যান্ড নিতে হচ্ছে? জানি না। কারণ হচ্ছে ওখানে আমাকে আমার মেয়েদের পিছনে সময় দিতে হয়নি। তারা নিজেদের মতন স্কুলে যেত, সকাল 8:30টায় চলে যেত, ফিরত 4:30 5টায়। সারাটা দিন দুটো মেয়ে ওখানে। সারাদিন আমি বাসায় আমার মতন করে কাজ করছি, রান্না করছি, গোছাচ্ছি, সব কিছু করছি। আমার বরং সেখানে একাকিত্ব বেশি ছিল, কিন্তু টেনশন ছিল না। আমার মেয়েদেরকে নিয়ে আমার দৌড়াতে হতো না। আমার মেয়েরা যদি কোনো টিচারের কাছে পড়তো, আমি জাস্ট একজন পরিচিত ট্যাক্সি ড্রাইভারকে বলে দিতাম যে টিচারের কাছে নিয়ে যাও, নিয়ে আসবে। ওরা দায়িত্ব নিয়ে তাদেরকে ড্রপ করতো এবং আবার দায়িত্ব নিয়ে টাইমলি তুলে এনে আমার বাসায় দিয়ে যেত। তো কাজে এই পুরো প্রসেসটাই এত সেফলি সিকিউরলি হতো যে আমার মেয়েদের পিছনে আমাকে টেনশন নিয়ে দৌড়াতে হতো না, বসে থাকতে হতো না, এই ছুটাছুটিটা করতে হতো না। আমি অফুরন্ত সময় বাসায় থাকতাম। সেখানে একা হাতে আমি ফুড বিজনেস করেছি। তো আমি নিজেও চিন্তা করে পাই না যে আমি দেশে এসে আমাকে কেন এরকমভাবে দুটো হেল্পিং হ্যান্ড নিতে হচ্ছে। হতে পারে আমরা দেশে আসার পরে, আমরা যারা দেশে আছি অনেক বেশি রিল্যাক্স হয়ে যাই, মনে করি যে যেহেতু লোক পাওয়া যাচ্ছেই নিয়ে নেই। নিজেরা চেষ্টা কম করি, সময়ের কম থাকে, দৌড়াদৌড়ির লাইফটা খুব বেশি দৌড়াদৌড়ির থাকে বলে সেভাবে মেনটেন করে উঠতে পারি না। অনেক কিছু জড়িত। কিন্তু এখন আসলেও আমাদের কনশাস হওয়ার সময় এসেছে। আমাদের সময় এসেছে নিজেদেরকে আরও একটু কনশাসলি মুভ করার। যত কষ্টই হোক, আমার মনে হয় এখন ঘরের সবারই উচিত যার যার মতন করে কাজ করা, যত কম বাইরের লোককে ঘরে এন্ট্রি দেওয়া যায়। আমরা যারা বিজনেস করি, একটা বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই যে ডেলিভারি বয়রা এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করছে, কিংবা আমরা যাদের কাছ থেকে ডেলিভারি নিচ্ছি, যাদের কাছ থেকে জিনিস কিনছি, বাইরের ডেলিভারি আসছে, তাদের ব্যাপারেও আমাদের সাথে থাকতে হবে।
ঘরের ৬ তলায় এসে আমাকে ডেলিভারি দিতে হবে এমন না করে আমরা যদি দারোয়ানের সামনে নিজে কষ্ট করে লিফট দিয়ে নিচে নেমে দারোয়ানের সামনে থেকে ডেলিভারিটা নেই, আমার মনে হয় সেটা খারাপ কিছু না, অন্তত একটা মানুষ সামনে রইলো। কিন্তু যখন একটা ডেলিভারি বয় ৬ তলায় লিফটে আসলো, আমি তাকে তার পেমেন্টটা দিচ্ছি, ডেলিভারি নিচ্ছি, এটাও তো একটা অনেক বড় বিষয়। এই জায়গাগুলোতেও আমাদের কনশাস হওয়া উচিত। ঘটনা ঘটে যাওয়ার পর কনশাস হওয়ার চাইতে ঘটার আগে কনশাস থাকা উচিত। আমি আপনাদেরকে প্যানিক করতে চাচ্ছি না, সচেতন হতে বলছি, নিজেও সচেতন থাকার চেষ্টা করছি। আশা করছি আমার কথাগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমার কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার ভুল সংশোধন করে দেবেন। গল্প করতে করতে এদিকে আমি মাছ রান্না করে নিলাম। এটা হচ্ছে কাতল মাছের মাথার দিকের কিছু অংশ এবং 2-3টা পিস, ফুলকপি, নতুন আলু আর সিম দিয়ে করেছি। অন্যদিকে মেয়েদের জন্য একটু মুরগি রান্না করেছি নতুন আলু দিয়ে। মোটামুটি এই ছিল আমার আজকের রান্নাবান্না। তো এখন রান্নাটা শেষের দিকে। আমি একটু তাড়াহুড়াই করছি কারণ আমার ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে হবে। ওর মাত্র 2 ঘন্টার পরীক্ষা। ওকে বাসায় রেখে তারপর আমি যাব একটু মেলাতে। যদিও আমার ছোটো মেয়ে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করছে যে মা আমিও যেতে চাই, কিন্তু পরীক্ষার কারণে ওকে আমি এই ধুলাবালির মধ্যে যেতে দিতে চাচ্ছি না। তো এখানে মোটামুটি আমার রান্নাটা শেষ। এই যে মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে আর এদিকে মুরগির তরকারি আমি যতই রসিয়ে কষিয়ে রান্না করি না কেন কেমন জানি ফ্যাকাশে হয়ে থাকে, মনে হয় কি রক্তশূন্যতায় মুরগির তরকারি ভুগছে। যাই হোক, সেটা পরে দেখা যাবে। এই যে আপনাদেরকে নিয়ে চলে এলাম মাঠের মেলায়। আমি এখানে মেলার থেকে বেশি রোদ উপভোগ করছি, আর এত সুন্দর রোদ আজকে, মাঠে এসে ভালো লাগছে। আচ্ছা, মেলার চারপাশের অংশ কম দেখাচ্ছি, সিরামিকের অংশটাই মেইন ফোকাসে রেখেছি। যদিও নিজে চায়না সিরামিক বিক্রি করি, কিন্তু বাংলাদেশের সিরামিক কোনো অংশেই কম নয়। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের সিরামিকও অনেক সুন্দর, অনেক স্ট্যান্ডার্ড, অনেক ভালো। তবে তাই বলে যে আমি দেশীয় সিরামিক বিক্রি শুরু করব সেটাও ঠিক না। আমি আসলে মাঠের মেলায় এসেছি, এখানে কি পাওয়া যাচ্ছে, কেমন সেগুলোর দাম একটুখানি দেখতে বুঝতে, এর বেশি কিছু না। তো আমার নিজেরও খুব ভালো লাগছে এরকম ঘর থেকে লিফট দিয়ে নামলেই একটা মেলা, খারাপ না কিন্তু, না? আচ্ছা, সিরামিকে অনেক কিছুই দেখছি, এগুলো অনেক কিছুই আপনারা আমাদের আপুদের চ্যানেলে পাবেন, যারা বাংলাদেশি সিরামিক নিয়ে কাজ করছে তাদের চ্যানেলে পাবেন। আর আমি পাবো এই মাঠের মেলায়। আগে যেখানে কৃষি মার্কেটে যেতে হতো, এখন আর কৃষি মার্কেটে যাওয়ার দরকার নেই। তবে আমি কখনোই কোনো দিন কৃষি মার্কেট থেকে তেমন কোনো কিছু কিনিনি। রিসেন্টলি 1-2 জিনিস কিনেছি। এই যে এই প্লেটটা কিন্তু আমি নিয়েছি, এই প্লেট, একটা বাটি, এটা কিন্তু আমি নিয়েছি। আমার খুবই পছন্দ হয়েছে, সেই জন্য নিয়েছি। আর এখানে এনেছিল ওরা এগুলো, একটু একটু করে দেখছিলাম। আমি বললাম যে আমি একটু ভিডিও নিই, তারা দেখছি খুব আগ্রহ নিয়ে আমাকে ভিডিও নিতে দিচ্ছে। বললো আপা চ্যানেলের নাম বলেন। আমি বললাম দরকার নেই ভাই, আমার চ্যানেলের নাম আপনার জানার, আমার একদম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা চ্যানেল, এটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। বেশ কিছু জিনিস বেশ পছন্দ হয়েছে, দেখতে ভালো লাগছে, নতুনত্ব আছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা এই মেলায় আসতে পারেন। আচ্ছা, মেলার অ্যাড্রেসটা একটুখানি বলে দিই, যেহেতু এখন একদমই মোহাম্মদপুরের মেলাটা এখানে চলে এসেছে। এটা হচ্ছে লালমাটিয়া মাঠের মেলা। হ্যাঁ, এবার 2-4 যারা যারা মেলাতে চাচ্ছেন মেলাতে পারেন, কোনো অসুবিধা নেই। চলে এসেছি এদিকটায়। এখনও আসলে কাপড় চোপড়ের অংশটা সেভাবে বসেনি। এটা বসে 10টার পরের থেকে, আর এটা থাকে রাত্রে 8টা পর্যন্ত। আজকে যে দুটো দোকান খুব সুন্দর করে বসেছে সামনে, শুধু সেই দুটো দোকানের জিনিসই আপনাদের সাথে দেখাচ্ছি। এরপর আগামী সপ্তাহে ইনশাল্লাহ পুরো মেলাটারই অল্প অল্প করে ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এই বাটিটা নিয়েছি, আমার অনেক সুন্দর লেগেছে দেখতে, ভালো, মানে দেখতে অনেক সুন্দর, সেই জন্যই আরও নিয়েছি। আসলে নিজেদের দেশের জিনিসের উপর কোনো কথা হবে না, তারপর না হয় অন্য দেশের, যতই চায়নার প্রোডাক্ট বিক্রি করি না কেন নিজের দেশের সৌন্দর্যই আলাদা। আমি কিন্তু এই ফুলগুলো কিনেছিলাম কৃষি মার্কেট থেকে, আজকে দেখলাম মেলাতেও নিয়ে এসেছে। তো বললাম যে এগুলো একটু বেশি করে আনবেন, আমি আরও কিছু ফুল নিব আমার সাজানোর জন্য। ভদ্রলোক আরও অনেক কিছুই নিয়ে এসেছে এদিকে, বেশ ভালো ভালো জিনিসই আছে, আর দামও দেখলাম বেশ রিজনেবল, সুন্দর সুন্দর জিনিস এনেছে সে। বললাম যে আপনার এগুলো কেমন বিক্রি হচ্ছে? মাত্র তো আসলে মেলাটা বসেছে, বললো মাত্র বসেছে, এখনও একটাও বিক্রি হয়নি, মনে হয় হবে। আর এখানে মেলাটা কিন্তু রিসেন্টলি বসছে, নর্মালি এই মেলাটা বসে তাজমহল রোডে এবং সলিমুল্লাহ রোডে।
একদম ২-৩ সপ্তাহ থেকে এখানে এসেছে। অনেকেই এখনও ভালো করে জানে না যে এই মাঠেও মেলা বসে। যখন জানবে নিশ্চয়ই তখন সবাই আসবে। মেলার যেখানে ইয়েটা দেখালাম ১ম যে সিরামিকগুলো দেখালাম, তার পাশে কিন্তু এই ভ্যানটাও রাখা ছিল। তো সেখানেও একটু উঁকি দিয়ে দেখলাম কী, কী আছে। সত্যি বলছি, ভ্যান থেকেও কিন্তু অনেক সুন্দর, সুন্দর জিনিস কিনতে পাওয়া যায়। যদি সেভাবে আপনি কেনার মতন চোখ থাকে, নলেজ থাকে। আমি এসব জায়গায় খুবই মানে খুবই বোকা টাইপের, যে কারণে আমি খুব ভালো জিততেও পারি না, কিনতেও পারি না। কিন্তু দেখতে তো দোষ নেই, দেখতে তো ভালোই লাগে, তাই না? তো সেগুলোই একটু করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি আবারও বলছি, আমার কিন্তু বাংলাদেশ সিরামিক নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই, ইচ্ছাও নেই। আমি জাস্ট খালি আমার মাঠের পাশে এগুলো এসেছে বলে আপনাদের সাথে একটুখানি ভিডিওতে শেয়ার করলাম, এই আর কি। আর আমি এখানে আরেকটা জিনিস খুঁজছি, সেটা হচ্ছে আমি আমার ইউনির জন্য একটু কাপড় কিনবো। আমি ইউনিট ড্রেস অর্ডার করতে গিয়েছিলাম পেজে, ফেসবুক পেজগুলোতে। হায় আল্লাহ! সেগুলোর প্রাইস হচ্ছে 550, 650। তো আমি এখানে এসে আসলে অপেক্ষা করছি ড্রেসের দোকানটা কখন বসবে। সেখান থেকে আমি একটা ছোট্ট বাচ্চার ড্রেস কিনে নিয়ে ইউনির জন্য ড্রেস বানিয়ে দেবো। আমার টেইলার্সের সাথেও কথা হয়েছে, সেই ইউনির মাপ নিয়ে একটা সুন্দর ড্রেস বানিয়ে দেবে। যেহেতু শীতকাল পড়েছে, আমার ছেলেটাকে আমি একটা ড্রেস অবশ্যই দেবো। তো ওই জন্যই অপেক্ষা করতে করতে এর চারপাশে ঘুরছিলাম। আপনাদের যদি এখানকার কোনো জিনিস পছন্দ হয়, এসে কিনে নিয়ে যেতে পারেন লালমাটিয়ার মাঠে। এই হচ্ছে অ্যাড্রেস। আর এটা একদম সন্ধ্যার সময় একটা অংশ। আমি কোচিং থেকে মেয়েদেরকে নিয়ে এসে একটু বসেছি, আসলে ওই নিউজটা দেখতেই বসেছি। ওমা দেখি ইউনি ঘুমে ঢলে পড়ছে, কিন্তু টিভি থেকে চোখ সরাতে পারছে না। সে এত মনোযোগ দিয়ে টিভি দেখছে যে তার এই টিভি দেখা দেখে আমারই খুব মজা লাগছে। আমি একদম ভিডিও শেষ পর্যায়ে আছি। আজকে অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম। যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি, কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাকে কোনো ব্যাপারে সাজেশন দেওয়ার থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই সাজেশন দেবেন। আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন, আমিন। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।